গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা দ্বিতীয়া, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রভাংশু দত্ত গল্প বলছিল আর আমি শুনছিলাম। বললাম, তারপর? প্রভাংশু দত্ত বলতে লাগল, তারপর আমিও আর ও নিয়ে মাথা ঘামালাম না। যদিও আমার বাড়ির সামনেই মৈত্রমশাইদের বাড়ি, একবার গিয়ে অন্তত দেখা করতে পারতাম, বলতে পারতাম যে উষার নাম শুনে খুব খুশি হয়েছি, রেডিওতে ঘন ঘন প্রোগ্রাম পাচ্ছে, এটাও সুখবর। কিন্তু ভাবলাম, ওরাই যখন আমার খোঁজ নেয় না, তখন আমারই বা কী দরকার খবর নেওয়ার? আমি কে বলো না? আমার সঙ্গে মৈত্রমশাইয়ের ছিল দরকারের সম্পর্ক, এখন দরকার ফুরিয়ে গিয়েছে, সুতরাং ওদের কাছে আমারও দরকার ফুরিয়ে গিয়েছে। এরপর হয়তো বড় জোর 2 মাস কেটেছে। সেই সময় আমি কি একটা কাজে নিজের অফিস থেকে বাইরে বেরিয়েছি। নিজের ঘরের বাইরে অন্য এক ডিপার্টমেন্টের কর্তার সঙ্গে দেখা করতে যাব। দেখি বারান্দা একটা খালি বেঞ্চের উপর সুনির্মল বসে আছে। আমাকে সুনির্মল দেখতে পায়নি তখনও। চেহারাটা যেন সুনির্মলেরই মতো, অথচ হয়তো সুনির্মলই নয়। আমি ঘুরে মুখের সামনে গেলাম ভালো করে দেখবার জন্যে। বললাম, সুনির্মল না? আমাকে দেখে সুনির্মল কাঁদো কাঁদো ভাবে চাইল আমার দিকে। তারপর বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। বললাম, কি হয়েছে তোমার? তোমার নাম সুনির্মল না? এরকম চেহারা হলো কেন? সুনির্মলের বুকের ভেতর যেন কান্না ঠেলে উঠতে চাইছিল, কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। বললাম, এখানে এমন করে বসে আছো কেন? উষার গান আছে নাকি? সুনির্মলের মুখ দিয়ে এতক্ষণে কথা বেরোলো। বললে, আপনি এতদিন কোথায় ছিলেন দাদা? আমি তো অনেক খুঁজেছি আপনাকে। শুনলাম আপনি ছুটিতে গিয়েছেন, কবে ফিরলেন? বললাম, ফিরেছি প্রায় 2 মাস হলো, কিন্তু তোমার খবর কি বলো? সুনির্মল একবার মাথাটা নিচু করে আবার মাথাটা তুলল। বললে, খবর ভালো নয়। নইলে দেখছেন না আমি অফিসে যাইনি। কিন্তু কেন, কি হলো তোমার? সুনির্মল বললে, দাদা 1 গ্লাস জল খাওয়াতে পারেন? সেই 2:30-র সময় এসেছি। বুঝলাম একটা কিছু ব্যাপার হয়েছে। সেখান থেকে সুনির্মলকে নিয়ে গিয়ে বসালাম নিজের ঘরে, জল দিলাম। সুনির্মল ঢকঢক করে পুরো 1 গ্লাস জল খেয়ে ফেললে। তারপর বললে, উষার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। তা ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি আমাকে বাঁচান দাদা। আমি আরো অবাক হয়ে গেলাম। বললাম, কি হলো তোমার? খুলে বলো সব। সুনির্মল বললে, আপনি তো সেই রেডিওতে গানের ব্যবস্থা করে গেলেন। আপনি তো দাদা চেষ্টা করে করালেন। আপনার চেষ্টাতেই বলতে গেলে সব হলো। বললাম, সে থাক, তারপর কি হলো বলো। তারপর আপনি তো ছুটিতে চলে গেলেন। আমি তখন থেকে আরো মন দিয়ে গান শেখাতে লাগলাম উষাকে। একটা প্রোগ্রাম হলো, কিন্তু আরেকটা প্রোগ্রামের তো ব্যবস্থা হওয়া চাই। তাই উষাকে সঙ্গে করে নিয়ে এখানে আসতাম। আপনি নেই, তাই কে আর আমাদের আমল দেবে? শেষকালে আপনাদের ওই যে সেতার বাজায় শশীভূষণ। বললাম, হ্যাঁ হ্যাঁ, শশীভূষণ, ইউপির লোক। হ্যাঁ, ওই শশীভূষণের একটু দয়া হলো। একদিন শশীভূষণকে নিয়ে জ্যাঠামশাইদের বাড়িতে গেলাম উষার গান ভালো করে শোনাতে। তার পরের কথা সুনির্মল যা বললে তাতে আরও অবাক হয়ে গেলাম। শশীভূষণ নাকি উষার গান শুনে একেবারে উচ্ছ্বসিত। সে বলেছে, আপনার মেয়ে একটা জিনিয়াস মৈত্রমশাই। আর তারপর থেকেই শশীভূষণের খুব নাকি খাতির বেড়ে গেল ওদের বাড়িতে। তারপর শশীভূষণ প্রায়ই যায়, উষাকে সেতার শেখায়। শশীভূষণের সঙ্গে আপনাদের এখানকার বাহাদুরজিও যায়। চেনেন তো বাহাদুরজিকে? ওই যে তবলা বাজায়। এখন বেশ ঘন ঘন প্রোগ্রাম পাচ্ছে উষা। এখন যখন তখন জলসায় যাচ্ছে। আপনি তো দিল্লি শহর চেনেন। এভাবে যেখানে সেখানে যার তার সঙ্গে কি যাওয়া ভালো? আপনি বলুন। বুঝলাম অন্য লোকের সঙ্গে বেশি মেলামেশা করাতে সুনির্মলের মনে লেগেছে খুব। তা তুমি এখানে কি করতে এসেছ?
আমি এখানে বাড়িতে গেলে যে আমার সঙ্গে দেখাই করে না ও। সে কি, তোমার সঙ্গে দেখাই করে না? সুনির্মল কাঁদো কাঁদো চোখে চাইল আমার দিকে, বলে, না দাদা, আমার সঙ্গে প্রায় দিনই দেখা করবার সময় হয় না ওর। সে কি, তুমি তো বলতে গেলে ওকে রেডিও অফিসে গান গাইতে নিয়ে এলে। তোমার আগ্রহ দেখেই তো আমি অত করে বলে কয়ে ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা করলাম। আগে তো তুমি ছাড়া কেউ ছিল না উষার। সুনির্মল বললে, এখন তো দাদা ওর লোকের অভাব নেই। এখন সবাই বলে উষার নাকি ফিউচার খুব ভালো। বললাম, তা তোমার জ্যাঠাইমা আর জ্যাঠামশাই তারা কি বলেন? সুনির্মল বললে, তারাও আজকাল অন্যরকম হয়ে গেছে। তারা আর সেরকম নেই। এখন আমাকে আর ওরা তেমন আমল দেয় না। একটু থেমে সুনির্মল আবার বললে, জানেন দাদা, আগে আমি একদিন উষাকে গান শেখাতে না এলে আমার খোঁজ পড়ত। আমার বাড়িতে গিয়ে জ্যাঠামশাই নিজে গিয়ে খবর নিতেন কি হলো, আমার শরীর খারাপ হয়েছে কিনা এইসব। একটু সহানুভূতি দেখিয়ে বললাম, সত্যি তোমার জন্য খুব দুঃখ হয় সুনির্মল। তা আমি আর এ ব্যাপারে কি করতে পারি বলো? আমি তো বাইরের লোক। সুনির্মল বললে, কিন্তু আপনি কিছু না করলে কে করবে? আমার আর কে আছে? বললাম, তা তুমি আজকে কি করতে এখানে এসেছিলে? সুনির্মল বললে, ওই যে উষার সঙ্গে দেখা করতে। বাড়িতে তো দেখা হয় না, ভাবলাম এখানে যদি দেখা হয়। কিন্তু অনেকবার খবর পাঠালাম রিহার্সেল রুমে, এলো না। এখন বসে আছি, যদি এই রাস্তা দিয়ে আসবার সময় মুখোমুখি দেখা হয়। বললাম, উষা কি আমাদের এখানে এখন রিহার্সেল দিচ্ছে নাকি? হ্যাঁ। কিসের রিহার্সেল? কোন থিয়েটার হবে, সেই থিয়েটারের হিরোইনের সোলো গানগুলি গাইবে। বললাম, আচ্ছা দেখি, তুমি আমার সঙ্গে চলো তো। সুনির্মল খুশি হলো। আমি তাকে সঙ্গে নিয়ে রিহার্সেল রুমের দিকে গেলাম। খোঁজ খবর নিয়ে রিহার্সেল রুমে গিয়ে খবর নিয়ে দেখলাম গান টান কখন শেষ হয়ে গেছে, আর্টিস্টরাও সব চলে গেছে, ঘর ফাঁকা। সুনির্মল অবাক হয়ে গেল দেখে, বললে, তাহলে কি বাড়ি চলে গেল নাকি? বললাম, তাই তো দেখছি। কিন্তু গেল কোন দিক দিয়ে? আমি তো রাস্তার উপরেই বসে আছি তখন থেকে। তাহলে কি অন্য দরজা দিয়ে চলে গেল নাকি? তা হতে পারে, হয়তো সুনির্মলকে বসে থাকতে দেখে ওরা অন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। সুনির্মল কি করবে বুঝতে পারল না। বললাম, তুমি এখন বাড়ি যাও ভাই, দেখি আমি কি করতে পারি। না হয় আমি শেষ পর্যন্ত শশীভূষণকে জিজ্ঞেস করে দেখব। না দাদা, আমার নাম করে যেন কিছু বলবেন না। না, সে ভয় তোমার নেই, তুমি নিশ্চিন্ত থাকো। সুনির্মল বললে, তাহলে আপনি একটু বলে দেবেন দয়া করে। সত্যি বলছি, আমি খুব কষ্ট পাচ্ছি কদিন ধরে। তা তো বটেই, কষ্ট তো হবারই কথা। আচ্ছা, আমি দেখছি কি করতে পারি। সুনির্মল তো চলে গেল। আমি ভাবলাম, এ আবার কি হলো। ভেবেছিলাম এইসব ব্যাপার থেকে আমি মুক্তি পেলাম, কিন্তু এই যে আরও জড়িয়ে যাচ্ছি। কিন্তু তখন কি জানি যে আরও জড়িয়ে পড়ব উষা মৈত্রকে নিয়ে। সেদিন শশীভূষণের সঙ্গে দেখা করলাম নিজেই। শশীভূষণ মাসকাবারি মাইনের আর্টিস্ট। যারা রেডিওতে গান গায় তাদের গানের সঙ্গে সেতার বাজায়, একজন নামকরা সেতারিও বটে। বললাম, উষা মৈত্র বলে কোনো আর্টিস্টকে তুমি চেনো শশীভূষণ? শশীভূষণ প্রথমটায় অবাক হয়ে গিয়েছিল, তারপর বললে, আপনি কি করে চিনলেন উষাকে? বললাম, আমার বাড়ির সামনেই তো থাকে ওরা, আর আমি তো ভট্টাচার্যকে বলে ওর গানের ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম। শশীভূষণ বললে, কিন্তু যাই বলুন, খুব গুণী আর্টিস্ট দত্তবাবু। এতদিন একজন খারাপ মাস্টারের হাতে পড়ে সব ভুল শিখছিল। তাই আমি এখন উষাকে নিজের হাতে নিয়ে নিয়েছি, আর কোনো ভয় নেই। আমি আরও ভয় পেয়ে গেলাম। বললাম, তুমি উষাকে নিজের হাতে নিয়েছ, তার মানে? শশীভূষণ বললে, আমরা তো রামকিষেনের ঘরানা। এতদিন উষার কোনো ঘরানাই ছিল না, জানেন। বললাম, ঘরানা টরানা যাই হোক, কিন্তু পুরনো মাস্টারকে তোমরা এবার তাড়িয়ে দিলে কেন? শশীভূষণ বললে, সে কি কথা দত্তবাবু? একটা ভালো আর্টিস্ট খারাপ মাস্টারের হাতে পড়ে নষ্ট হয়ে যাবে, আর আমরা রামকিষেনের ঘরানার লোক হয়ে তাই দেখব?
বললাম, তোমরা উষাদের বাড়ি যাও তাও শুনেছি। হ্যাঁ, তা তো যাই। মৈত্রমশাই যে উষাকে তালিম দিতে বলেছেন আমাকে, আমি যাই আর বাহাদুরজি যায়। তবলা না হলে ঠেকা দেব কি দিয়ে? বললাম, কিন্তু তোমরা যে যাও ওদের বাড়িতে, তাতে উষার মায়ের কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে কেন দত্তবাবু? আমরা কয়েকদিন না গেলে উষার মা আবার জিজ্ঞেস করে কেন এতদিন আসেনি। আর তাছাড়া আমরা ওদের বাড়ি গেলে তো ওদেরই লাভ। লাভ কিসে? লাভ নয়, কত নাম হয়েছে জানেন ওই উষার? আগে তো উষাকে কেউ জানতই না, এখন চারদিক থেকে কল আসছে গান গাইতে। খুব ভালো গান গেছে নাকি? আগের চেয়ে অনেক ভালো গায় দত্তবাবু। আপনি তো ভট্টাচার্যবাবুকে বলে এখানে চান্স করিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন যদি আরেকবার ওর গান শোনেন তো আপনি আবার তারিফ করবেন। শুনবেন একদিন? বললাম, না, আমার সময় হবে না। আরে সময় করে একদিন শুনুনই না। রামকিষেনের ঘরানা একবার দেখুনই না শুনে। বড় কড়া ঘরানা, সদারং ঘরানার মতো মেয়েলি মোলায়েম ঘরানা নয়। আমি এমনিতে গানই বুঝি না, তার উপর ঘরানা তো আরও দুর্বোধ্য আমার কাছে। শশীভূষণ বললে, তার উপর আগে ভট্টাচার্যবাবু 15 টাকা রেট করে দিয়েছিলেন, এখন হাফিজ সাহেবকে বলে 35 টাকা রেট করিয়ে দিয়েছি উষার। তার উপর ড্রামা ডাইরেক্টর লাল সাহেবকে ধরে গানগুলো সব উষাকে দিয়ে গাওয়াচ্ছি, তাতেও বেশ টাকা আসছে। ব্যাপারটা বুঝলাম। উষা শুধু রেডিওতে গান গাইবার সুযোগ পাচ্ছে তাই নয়, মোটা টাকাও পাচ্ছে। এতে মৈত্রমশাই কিংবা মৈত্রমশাইয়ের গিন্নি কারোরই আপত্তি হবার কথা নয়, বরং তারা খুশিই হয়েছেন। মনে মনে ভাবলাম, একজন মেয়ের ভালো করতে গিয়ে কি তবে তার খারাপই করে ফেললাম? শশীভূষণকে সেদিন আর কিছু বললাম না, কিন্তু মনে বড় সন্দেহ রয়ে গেল। আমি যখন উপলক্ষ ছিলাম তখন আমারও তো এক্ষেত্রে একটা দায়িত্ব আছে। পরদিন সকালবেলায় সুনির্মল আমার বাড়িতে এসে হাজির। তার চোখে মুখের চেহারা দেখে ভয় পেয়ে গেলাম। বললাম, এ কি চেহারা হয়েছে তোমার সুনির্মল? সুনির্মল বললে, কদিন ধরে আমার মোটে ঘুম হচ্ছে না দাদা। বললাম, এরকম করে না ঘুমিয়ে আর কতদিন কাটাবে? সুনির্মল বললে, আমার মতো ব্যাপার হলে কি আপনি ঘুমোতে পারতেন? আর শুধু ঘুমই বা কেন, খেতেও পারছি না। কেন এরকম পাগলামি কেন করছো? সুনির্মল বললে, একে আপনি পাগলামি বলছেন দাদা? আমি অত কষ্ট করে উষাকে গান শেখালাম, আগে কিচ্ছু জানতো না ও, তা জানেন? হারমোনিয়াম টিপতে জানতো না, গলা বেসুরো বলতো। আমি গলা সাধিয়ে সাধিয়ে গলার আড় ভাঙিয়েছি। তাল কানা ছিল উষা, আমি নিজে ঠেকা দিয়ে দিয়ে ওকে তাল শিখিয়েছি। এখন কোত্থেকে কারা এসে সব খারাপ করে দিলে। ওই অত সুরেলা গলার কি আর কিছু থাকবে দাদা? উষার তো সর্বনাশ করে দেবে ওরা দুজন মিলে। বললাম, কেন সর্বনাশ কেন বলছো? কত টাকা পাচ্ছে উষা তা জানো? আগে ব্রডকাস্ট করে 15 টাকা পেত, এখন ওরা হাফেজিকে ধরে 35 টাকা পাইয়ে দিচ্ছে। আর শুনলাম ড্রামা ডাইরেক্টরকে ধরে ড্রামাতেও গান টান গাচ্ছে, তাতেও নাকি বেশ 2 পয়সা আসছে। সুনির্মল সব শুনলে, শুনে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বললে, আপনাকে বুঝি শশীভূষণ এই কথা বুঝিয়েছে? আর টাকাটাই যদি উষার আসল উদ্দেশ্য ছিল, তবে নিজে তো তাহলে আগেই বলতে পারত, তাহলে আর আমি ওদিকে মারাতাম না। আমি কেন এতদিন নিজের পকেটের পয়সা খরচ করে উষাকে গান শিখিয়ে গেছি? আমি এত বছর গান শেখাচ্ছি, আমি তো একটা পয়সাও নিইনি জ্যাঠামশাইয়ের কাছ থেকে। তার কি কোনো দাম নেই? বলুন দাদা, আপনি বিবেচক লোক, আপনি বলুন। আমি আর কি বলবো, চুপ করে রইলাম। সুনির্মল আবার বলতে লাগলো, জানেন দাদা, কাল রেডিও অফিসে আপনার সঙ্গে দেখা করে এসে আর বাড়ি ফিরে গেলাম না। রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। ভাবলাম বেঁচে থেকেই বা আর কী লাভ, আর কার জন্যই বা বাঁচা। রুমাল দিয়ে মুখের ঘাম মুছে সুনির্মল আবার বলতে লাগল, শেষকালে যখন সন্ধে পেরিয়ে গেল তখন হাঁটতে হাঁটতে আবার এখানে এলাম। বাড়ির সামনে আসতেই উষার গলা কানে গেল। বাইরের জানলার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনতে লাগলাম। ভেতরে ঢুকতে আর প্রবৃত্তি হলো না। কি শুনলুম জানেন?
ভৈরবী রাগ একটা গাইছে উষা, তাতে শুদ্ধ ধৈবত লাগাচ্ছে। কথাটা বলে সুনির্মল ভেবেছিল আমাকে অবাক করে দেবে, কিন্তু আমি গান সম্বন্ধে সাধারণ লোকের মতোই আনাড়ি। ভালো গান শুনতে ভালো লাগে ওই পর্যন্তই। কেন ভালো কিংবা কেন খারাপ লাগে তা বলতে পারবো না। বললাম, শুদ্ধ ধৈবত মানে? সুনির্মল আমাকে বোঝাতে চেষ্টা করল গানের কূট নিয়ম কানুন, রামকেলিতে কোন পর্দাটা বিবাদী আর কোন পর্দাটা বাদী। আর শুধু রামকেলি কেন, প্রায় সারা সঙ্গীত শাস্ত্রটাই সে আমাকে বোঝাতে চেষ্টা করতে লাগল। আমি বললাম, ওসব আমাকে বুঝিয়ে কি হবে, আমি তো আর ওসব কিছু জানি না। সুনির্মল বললে, না দাদা, আপনাকে আমি বোঝাচ্ছি না, কিন্তু কি সিরিয়াস ব্যাপার বলুন। সব ভুল শেখালে আমার কষ্ট হয় না? আমার নিজের হাতে গড়া আর্টিস্ট যে উষা। বললাম, ওসব কথা থাক। তারপর কি করলে তুমি? সেই জানলার তলায় দাঁড়িয়ে ভুল সুর শুনতে লাগলে? তাছাড়া আর কি করব দাদা বলুন? ওইসব ভুল শুনে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে লাগলো। তারপর? তারপর আর কি করব? অনেক রাত্রে গান শেষ হলো, তখন আস্তে আস্তে সেখান থেকে চলে এলাম। বাড়ি ফিরে গিয়ে রাত্রিরে আর ঘুম এলো না। মা বললেন, কিরে, কিছু খেলি না কেন? মাকে আর কি বলবো, বললাম খিদে নেই। তারপর আবার ভোর হয়েছে, আবার বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে আর কোথায় যাব? আপনি আমার একমাত্র ভরসা, তাই আপনার কাছেই চলে এলাম। আমি সুনির্মলকে চা জলখাবার খেতে দিলাম। বললাম, খাও তুমি, না খেলে যে অসুখ করবে তোমার। শেষকালে কোন দিন রাস্তায় মাথা ঘুরে পড়ে থাকবে। সুনির্মল খেতে লাগল। আমার কথায় কিছুটা আশ্বস্ত হলো। বললে, আপনি দিলেন বলে খাচ্ছি, কিন্তু আপনি ইচ্ছে করলেই এর একটা বিহিত করতে পারেন দাদা। একটা ভালো আর্টিস্ট এরকম খারাপ লোকের হাতে পড়ে নষ্ট হয়ে যাবে, এ তো আর চোখ মেলে দেখা যায় না। আপনি একটা কিছু করুন। বললাম, আচ্ছা, আমি ভেবে দেখি কি করতে পারি। তুমি যাও, 2 দিন পরে এসে কি হয় খবর নিয়ে যেও। এখন অফিসে গিয়ে মনটাকে সুস্থ করো আগে। তোমার ভালোর জন্য আমি বলছি এসব কথা। সুনির্মল অগত্যা চলে গেল, অর্থাৎ স্তোক বাক্য দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে বিদায় করলাম শেষ পর্যন্ত। প্রভাংশু দত্ত বললে, তারপর আমি একবার ভাবলাম মৈত্রমশাইকে গিয়ে জিজ্ঞেস করব কি ব্যাপার। আবার ভাবলাম, তাদের মেয়ের ব্যাপারে তারা যা ভালো বুঝেছে তাই করেছে, আমি কেন খামোখা তাদের অপ্রীতিভাজন হই। শেষ পর্যন্ত সেদিনের মতো যাব করেও মৈত্রমশাইয়ের সঙ্গে দেখা করতে পারলাম না। তাছাড়া আমার নিজেরও তো ব্যক্তিগত হাজার সমস্যা আছে, আর বিশেষ করে দিন দিন তো মানুষের সমস্যা বেড়েই চলেছে। আমার যা সমস্যা, আমার বাবা ঠাকুর দ্বারা ওসব সমস্যা কল্পনাও করতে পারতেন না। কিন্তু সেদিন যে কি হলো, হঠাৎ জোর করেই মৈত্রমশাইয়ের বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়তে লাগলাম। একটা ঝি এসে দরজা খুলে দিতেই দেখি মৈত্রমশাই আমার মুখোমুখি দাঁড়িয়ে। একটা নমস্কার করলাম। মৈত্রমশাই খুব খুশি, বললেন, হে কি আপনি, অনেক দিন পরে এলেন। কি খুশি যে হলাম। কোথায় ছিলেন এতদিন? আমি ছুটিতে ছিলাম, তাই কোনো খোঁজ খবর নিতে পারিনি। আপনি এখন এলেন, খুকু আবার ঠিক এখনই বাইরে বেরিয়েছে। আপনাকে দেখলে খুব খুশি হতো সে। কোথায় গেছে? কোথায় নাকি গান বাজনার একটা কনফারেন্স আছে। আজকাল বড্ড নাম হয়েছে খুকুর, জানেন। চারদিক থেকে ডাক আসছে, আর সবাই খুব বাহবা দিচ্ছে। একদিন আপনি ওর গান শুনুন। জানেন দত্তবাবু, সেই খুকু আর সেই খুকু নেই। সে এখন অনেক ইমপ্রুভ করেছে। এই তো কদিন আগে রেডিওতে একটা প্রোগ্রাম ছিল। আপনাদের রেডিও অফিস থেকে শশীভূষণবাবু আর বাহাদুরবাবু এসে রেডিওর গাড়ি করে ওকে তুলে নিয়ে গেলেন। আমি যেন কিছুই জানি না। বললাম, শশীভূষণবাবু কে তিনি? মৈত্রমশায় যেন অবাক। সে কি, আপনি শশীভূষণবাবুকে চেনেন না? মস্ত বড় গুণী। অমন গুণী বড় একটা দেখা যায় না মশাই। রামকিষেনের ঘরানা তো আগে শুনিনি কখনো। সেদিন শুনে আমারই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। আহা, কি গানই গাইছে আজকাল খুকু। বুঝলাম যা শুনেছিলাম সবই সত্যি। বললাম, আর সেই সুনির্মল,
সে কেমন আছে? মৈত্রমশাইয়ের যেন মনে পড়ল না। খানিকটা ভেবে নিয়ে বললেন, ও হ্যাঁ, কি জানি, সে তো অনেকদিন ধরে আর এদিকে আসছে না। বললাম, আমার কাছে সেদিন সুনির্মল এসেছিল। তাই নাকি? তো আমাদের বাড়িতে এলো না কেন? ছেলেটা খুব ভালো, সৎ, কিন্তু গান বাজনাটা তেমন ভালো করে শিখল না, নইলে ওই কেরানিগিরির চাকরি করে আর পৌঁছতে হতো না। আপনাদের রেডিওতেই তো একটা চাকরি পেয়ে যেত। বললাম, রেডিওর চাকরি কি আর ভদ্রলোকের চাকরি? নিজেরা তো করছি। কেন, খারাপটা আর কি? এও তো গভর্নমেন্টের চাকরি। তা ঠিক, কিন্তু চাকরি রাখা আমাদের এখানে শক্ত, বড্ড ক্লিক। মৈত্রমশাই বললেন, তা ওসব ব্যাপার আর কোথায় নিয়ে আজকাল বলুন তো? কিন্তু রেডিওতে চাকরি হলে কত নাম হতো সেটা তো জানেন। বুঝতে পারলাম সুনির্মল এখন মৈত্রমশাইয়ের বিষ নজরে পড়ে গেছে। এখন এদের কাছে সুনির্মলের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। মৈত্রমশাই আবার বলতে লাগলেন, আর আপনাদের রেডিওর শশীবাবুই তো এখন উষার গানের ভার নিয়েছে। সেদিন বলছিল আগেকার মাস্টার সব ভুল শিখিয়েছে। বললাম, ভুল? সুনির্মল ভুল শিখিয়েছে? মৈত্রমশাই বললেন, হ্যাঁ দত্তবাবু, তবে আর আপনাকে বলছি কি, আমি তো তাই শুনি অবাক। আমরা তো আর গানের কিছু বুঝি না। আমি অবাক হয়ে মুখের দিকে তাকালাম। মৈত্রমশাই আবার বলতে লাগলেন, সেই শুনে আমি একদিন সুনির্মলকে বললাম, তুমি উষাকে ভুল গান শিখিয়েছ। তা শুনে সুনির্মল কি বললে? কি আবার বলবে, আমরা তো গান সম্বন্ধে আনাড়ি, আমরা একদিন কিছু বুঝতাম না, যা শিখিয়েছে তাই গিয়েছে উষা। এখন বুঝছি কেন এতদিন রেডিওতে চান্স পেত না খুকু। আমি ভুল করে ভাবতাম বুঝি ওর ভেতর ঘুষের কারবার চলে। ছি ছি ছি। বললাম, আমাদের শশীভূষণ, সে আপনাকে ওইসব কথা বলেছে? শশীভূষণ না বললে আমি জানবো কেমন করে বলুন? আমরা কি গানের কিছু বুঝি? কিন্তু এমনও তো হতে পারে যে সুনির্মলই ঠিক শিখিয়েছিল, এরা ভুল শেখাচ্ছে। মৈত্রমশাই বললেন, তাও হতে পারে, আমি তো গানের কিছু বুঝি না, লোকে যা বলছে তাই বিশ্বাস করছি। তারপর একটু থেমে বললেন, তা আপনি তো গান বোঝেন, আপনি একবার উষার গান শুনুন না। আমি বললাম, আমিও আপনার মতোই মৈত্রমশাই, আমি গান বাজনার কিছুই বুঝি না। মৈত্রমশাই বললেন, আচ্ছা আর একটা কথা, উষা যদি ভুলই গাইবে তো এখন রেডিওতে এত চান্স পাচ্ছে কেন? টাকার রেট বাড়িয়ে দিলে কেন? এই কথার উত্তরে অনেক কথাই বলতে হয়। জানাশোনা থাকলে সেসব জায়গাতে অসম্ভবকে সম্ভব করা যায়, এই সহজ কথাটাও বলতে ইচ্ছে হলো। কিন্তু আবার ভাবলাম, একবার যখন মৈত্রমশায়ের মন ভেঙে গেছে তখন আর জোর করে তার জোড়া লাগানো যাবে না। আমি চলে এলাম। সুনির্মলের জন্য দুঃখ করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। পরদিন ছিল আমার ছুটির দিন। সকালবেলা সুনির্মল আসেনি, এই তার প্রথম না আসা। সকাল থেকে দুপুর পর্যন্ত একলাই বাড়িতে কাটিয়েছি। বিকেলবেলা রামলীলা ময়দানের দিকে গিয়েছি বেড়াতে। গিয়ে দেখি মাঠের এখানে ওখানে ছোটখাটো ভিড় জমে আছে। ওরকম থাকে এখানে, একটা না একটা উপলক্ষ নিয়ে ওখানে কিছু জমায়েত হয়ই। কিছুক্ষণ রামলীলা ময়দানে পায়চারি করে আবার ফিরতে লাগলাম। হেঁটে হেঁটেই ফিরছি। হঠাৎ একটা বাড়ির সামনে আসতেই মনে হলো ভেতরে কিছু গান বাজনা যেন চলছে। সঙ্গে সঙ্গে ব্যাপারটা মনে পড়ে গেল, সঙ্গীত সম্মেলন। আমাকেও একটা নেমন্তন্নর চিঠি দিয়েছিল উদ্যোক্তারা। পকেটে হাত দিয়ে দেখি কার্ডটা রয়েছে পকেটে। ভেবেছিলাম একটুখানি বসেই আবার উঠে পড়ব। বড় বড় নামজাদা গায়ক গায়িকাদের গান চলছে, খেয়াল, ঠুংরি, কয়েকটা গান হয়ে গেছে, আরও কিছু গান পরে হবে। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম সম্মেলন শেষ হতে রাত প্রায় 1টা বাজবে। আসলে আমার ভালোই লাগছিল না ওস্তাদি গান। ওসব বুঝতে গেলে নিজেরও তো কিছু একটা জ্ঞান থাকা দরকার। উঠে আসছি, হঠাৎ মাইক্রোফোনে কি যেন ঘোষণা হলো। মনে হলো যেন উষা মৈত্রের নামটা শুনলাম। উষা মৈত্র গান গাইবে। যা ভেবেছিলাম তাই,
দূর থেকে দেখলাম উষা মৈত্র স্টেজের উপর এসে বসল, পাশে বাহাদুরজির তবলা বাঁধতে লাগল, আর আমাদের শশীভূষণ তানপুরা ধরেছে। ব্যাপারটা দেখে আর চলে আসতে পারলাম না। যেখানে বসেছিলাম আবার সেখানে বসে পড়লাম। গান শোনার জন্য বসলাম না, দেখবার জন্য বসলাম। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে স্টেজ অনেক দূরে। আমি প্রায় শেষের দিকে বসে আছি। উষা গান আরম্ভ করে দিল। প্রথমে আলাপ, প্রায় আধ ঘন্টা ধরে আলাপই চলল গানের। তারপর বাহাদুরজির তবলার চটপট শব্দ করে উঠল। তারপর একপাশ থেকে শশীভূষণ কানে তানপুরা লাগিয়ে এক মনে তারে হাত চালিয়ে চলেছে। পাশে এক ভদ্রলোক ছিল। জিজ্ঞেস করলাম, কেমন গাইছে মশাই? ভদ্রলোক বলে, দাঁড়ান আর খানিকটা শুনি, মনে হচ্ছে হিন্দোল। এপাশের দিক থেকে তখন একটু একটু গুঞ্জন শুনছি, যেন কারা কথা বলছে। একটু অন্যমনস্ক হয়েছে কিছু কিছু লোক। পাশের ভদ্রলোককে আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ মশাই, কি সুর গাইছে? ভদ্রলোক বললে, এখনো বুঝতে পারছি না, পুরিয়াও হতে পারে আবার হিন্দোলও হতে পারে। আমি একটু অবাক হয়ে গেলাম ভদ্রলোকের কথা শুনে। পুরিয়াও হতে পারে আবার হিন্দোলও হতে পারে, তার মানেটা কি? এইটুকু শুধু বুঝতে পারলাম যে গানটা তেমন জমছে না যেন। আগে যে গায়ক গান গেয়ে গেল তার গান সবাই মন দিয়ে শুনেছে, তার বেলায় এমন গুঞ্জন ওঠেনি, গোলমালা হয়নি। এক একজন উঠে যেতে আরম্ভ করেছে। সব দেখে শুনে আমারই খারাপ লাগছিল। পাশের ভদ্রলোককে বললাম, কি মশাই, কি বুঝছেন, কেমন লাগছে? ভদ্রলোক বললে, তেমন জমাতে পারছে না। কেন জমাতে পারছে না বলুন তো? কি জানেন, এইসব আর্টিস্টদের গাছে না উঠতেই এক কাঁদি। তার মানে? আমি কথাটা আরো পরিষ্কার করে বুঝতে চাইলাম। ভদ্রলোক বললে, অহংকার হলেই আর্টিস্টের পতন হয়। এই উষা মৈত্র সবে একটু উঠছিল মশাই, একটু নামটাম করছিল আর উঠতির মুখেই পড়ে গেল। বললাম, কেন পড়ে গেল কিসে বলছেন, কি জন্যে? ওই যে পেঁড়িদার জুটেছে। পেঁড়িদার মানে? আরে ওই যে দুজন দেখছেন, এক পাশে একজন তানপুরা বাজাচ্ছে আর একজন তবলা, ওরাই হলো উষা মৈত্রর পেঁড়িদার। ওরাই খারাপ করে দিল মেয়েটাকে, নইলে মেয়েটার মধ্যে পার্টস ছিল আগে। তবু স্পষ্ট হলো না ব্যাপারটা। আবার জিজ্ঞেস করলাম, কিন্তু মেয়েটার কি ক্ষতি করছে ওরা? ভদ্রলোক বোধহয় গান বাজনার জগতের খবরাখবর রাখে, বললে, ওই ওদের সঙ্গেই তো দিনরাত ঘোরাফেরা করে, যেখানে সেখানে নিয়ে গান গাওয়ায়। বাপ মাও আর কিছু বলে না, বলবি বা কেন, টাকাও তো উপায় করছে বেশ। বুঝলাম সুনির্মল যা বলেছে তা মিথ্যে নয়। গান তখন বেশ দুনে চলেছে। হঠাৎ দূরের একটা কোণ থেকে কি একটা গোলমাল উঠল। একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কি বলছে, আর সবাই একসঙ্গে হৈ হৈ করে উঠল। ভালো করে আর তখন কিছুই দেখতে পাচ্ছি না। পাশের ভদ্রলোককে বললাম, কি হয়েছে মশাই? ভদ্রলোক নিজেও তখন কিছু বুঝতে পারছে না, বললে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা ক্রমেই ঘোরালো হয়ে উঠল। সারা হলময় একটা তোলপাড় পড়ে গেল। এখন আর গান শোনা যাচ্ছে না, কেবল চিৎকার। শশীভূষণ তানপুরা বাজাচ্ছিল। সে গান চলতে চলতেই তানপুরা ছেড়ে স্টেজ থেকে নেমে পড়ে লোকটার দিকে এগিয়ে গেল। তারপর এক অদ্ভুত ঘটনা। এমন ঘটনা কোনো সঙ্গীত সম্মেলনে আগে ঘটেনি। বেশ হাতাহাতি মারামারি চলছে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে আমারই মতো শান্তিপ্রিয় লোক আরও কিছু কিছু যারা ছিল উঠে পড়ল। গান শুনতে এসে কে আর গণ্ডগোলে পড়তে চায়? আমি উঠে পড়লাম। তারপর কোনো রকমে বাইরে এসে বাঁচি। কিন্তু হলের বাইরে এসে দেখি আরেক কাণ্ড। গেটের কাছে ভিড় জমেছে, খুব খুব বচসা চলছে। কি হয়েছে দেখতে গিয়ে দেখলাম একজনকে ঘিরে অনেক জটলা চলেছে। কাছে গিয়ে ভালো করে দেখতে গিয়ে আকাশ থেকে পড়লাম। দেখি আমাদের সুনির্মল। তার চোখ ফুলে গেছে, কেউ যেন ঘুষি মেরে তার ওই দশা করে দিয়েছে। তাড়াতাড়ি ভিড়ের ভেতরে ঢুকে সুনির্মলের হাতটা ধরলাম। বললাম, এ কি সুনির্মল, তোমার এ কি হলো, কে তোমাকে মারলে?
সুনির্মল আমাকে দেখে যেন অকুলে কুল পেলে। বললে, দাদা, আমি সত্য কথা বলেছি বলে আমাকে সবাই ধরে মারলে। কি করেছিলে তুমি? উষা পুরিয়া রাগ গাইতে গাইতে পঞ্চম লাগিয়েছে দেখে আমি শুধু বলেছিলাম ভুল হচ্ছে, তাইতেই সব আমাকে ধরে মারতে এলে। কিন্তু তুমি ওসব বলতে গেলে কেন? তা ভুল করলে বলবো না? সকলের সামনে সেটা না বলে গান হয়ে যাবার পর ওদের আড়ালে ডেকে বলতে পারতে। সকলের সামনে আসরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললে কেন? তোমার একটা আক্কেল নেই? অনেক কথা বলতে লাগলাম সুনির্মলকে, অনেকক্ষণ ধরে বোঝাতে লাগলাম। বললাম, দেখছ, অনেক লোক, অনেক বড় বড় লোক গান শুনতে এসেছে, তাদের সামনে শশীভূষণদের অপমান করতে হয়, পরে বললে চলতো না? সুনির্মলের কপাল, চোখ, মুখ তখন বেশ ফুলে গেছে। বললে, কিন্তু ওরা যে ওকে ভুল শিখিয়েছে দাদা, পুরিয়ার আগে কখনো কেউ পঞ্চম লাগায়? এই সুরে তো পঞ্চম বর্জিত। তা আমি বললাম, পঞ্চম লাগাক আর রেখাব লাগাক, তাতে তোমার কি? কিন্তু দাদা, অত কষ্ট করে যে শেখালাম তার কোনো দাম নেই। আরে মনে করে নাও না, উষা মৈত্রের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি ওকে চেনো না। কিন্তু তা কি করে মনে করি দাদা? তাহলে তুমি এখানে এলে কেন? না এলে তো আর ভুল সুর শুনতে হতো না, না এলেই ল্যাটা চুকে যেত। প্রথমে তো তাই ভেবেছিলাম যে আসবো না, না এলে তো আর এই কাণ্ড ঘটতো না। এই হলের গেটের কাছে এসে ভেবেছিলাম দূরে থাকবো, ভেতরে ঢুকবো না। তো ঢুকতে গেলে কেন? একবার যে বড় শুনতে ইচ্ছে হলো কিরকম গান শিখেছে উষা। তোমার কপালে অনেক দুর্ভোগ আছে দেখছি। তা তো আমি বুঝতেই পারছি দাদা, নইলে কিছু না বলে আমার চুপ করে থাকলেই তো হতো। কেন যে চেঁচাতে গেলাম? সুনির্মলকে নিয়ে একটা ডাক্তারখানায় গেলাম, সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বাঁধিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম একটা ট্যাক্সি ডেকে। বললাম, একটু ভালো হলেই আমি তোমাকে নিয়ে যাব মৈত্রমশাইয়ের কাছে, তুমি এখন বাড়ি যাও। কিন্তু পরদিনই সন্ধ্যাবেলা সুনির্মল এসে হাজির। আমি অফিস থেকে ফিরে এসে দেখি সুনির্মল আমার বাইরের ঘরে বসে আছে। বললাম, কি হলো তোমার, আবার এরই মধ্যে বেরোলে কেন? তখনও মাথায় তার ব্যান্ডেজ বাঁধা রয়েছে। বললে, ওই যে আপনি কাল বললেন আমাকে নিয়ে উষাদের বাড়ি যাবেন। তা আমি কি বলেছি আজই যাব? একটু সেরে উঠলে তখনই না হয় যেতে। না দাদা, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করা ভালো, ওরা অন্তত আমাকে দেখে বুঝবেন শশীভূষণরা কীরকম খারাপ লোক। বললাম, তা তুমি কি মনে করো তোমার ওই ব্যান্ডেজ বাঁধা মাথা দেখলে মৈত্রমশাইয়ের দয়া হবে তোমার উপর? বরং তোমাকেই ধমকাবেন, বলবেন তুমি ওসবের মধ্যে কেন যাও। তখন কি জবাব দেবে? না দাদা, আপনি একবার আমাকে ওদের কাছে নিয়ে চলুন, সামনাসামনি গিয়ে অন্তত দুটো কথা তো বলতে পারবো। সুনির্মলের অবস্থা দেখে আমার দয়া হলো। বললাম, আচ্ছা চলো, কিন্তু ওরা কি এখন আসবে? কারা? ওই শশীভূষণ আর বাহাদুরজি। সুনির্মল বললে, ওরা তো দাদা রোজ 7:30টার সময় ওখানে আসে। বললাম, কোথাও গান বাজনার ব্যাপার নেই তো আজ? না, সে আছে 15 তারিখে। আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, তুমি এত খবর রাখো কি করে বলো তো? ওরা কবে কোথায় গান গাইবে সব দেখছি তোমার নখদর্পণে। ওইটাই তো আমার দোষ দাদা, আমি কিছুতেই যে ভুলতে পারছি না। কিন্তু কি জন্যে খোঁজ রাখো বলো তো? খোঁজ রেখিবার তোমার কি লাভ হয়? সুনির্মলের মুখটা যেন বিষণ্ণ দেখালো। বললে, উষার নাম খারাপ হলে যে আমার মনে লাগে। এত কষ্ট করে ওকে গান শিখিয়েছি, আমার হাতে গড়া ছাত্রীকে ওরা এমন করে নষ্ট করে দিলে মনে লাগবে না? বললাম, তোমার আর গতি হবে না সুনির্মল। পৃথিবীতে এত মেয়ে থাকতে কিনা সেই একজন কি আঁকড়ে ধরে পড়ে আছো। ও তোমাকে ভুলে গেছে কবে, তোমার কথা একবার ভাবেও না, আর তুমি কিনা এখনো উষা উষা করে ভেবে মরছ। সুনির্মল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বললে, আমিও তাই এক এক সময় ভাবি আমার কপালে বোধহয় অনেক দুঃখ আছে। অথচ দেখুন, আমার তো আর 5টা ছাত্রও নেই, 10টা ছাত্রীও নেই, ওই একটি মাত্র। ও চলে গেলে আমার থাকে কি? সুনির্মলকে এতদিন ধরে দেখে আসছি, আমি তার কোনো অপরাধ দেখতে পাইনি। হয়তো সে একটু অবিবেচনার কাজ করে ফেলেছে, হয়তো একটু অশোভন ব্যবহার করছে, যেভাবে ব্যবহার করলে জিনিসটা ঠিক সঙ্গত হতো তা করেনি। কিন্তু তা হলেও
তার পক্ষেও অনেক কথা ভাবার আছে। সে যে এতদিন উষা মৈত্রকে গান শিখিয়ে এসেছে, তাতে তো তার কোনো স্বার্থই ছিল না। সে টাকা নেয়নি, পয়সা নেয়নি, এমনকি প্রতিদিন নিজের পকেটের পয়সা খরচ করে বাস ভাড়া দিয়ে উষাকে গান শেখাতে এসেছে। তারপর কতদিন ধরে রেডিওতে যাতে উষার গানের ব্রডকাস্টিং হয় তার চেষ্টা করেছে। যাকে ধরলে রেডিওতে উষার গান গাওয়া সম্ভব হয় তাকে ধরেছে। অর্থাৎ উষার প্রতিষ্ঠার জন্যে একজন লোকের দ্বারা যা কিছু করা সম্ভব তাই সুনির্মল করে এসেছে। তবু আজ যখন উষার সবে একটু নাম হয়েছে, তখন কোথা থেকে কারা এসে তার সমস্ত পরিশ্রম, সমস্ত সাধনা পণ্ড করে দিলে। এতে মানুষ মাত্রেরই কষ্ট হবার কথা, দুঃখ পাওয়ার কথা। সুতরাং সুনির্মলকে তো আমি খুব বেশি দোষ দিতে পারি না। তাই সেদিন আমি সুনির্মলকে নিয়ে মৈত্রমশাইয়ের বাড়িতেই গেলাম। সুনির্মল আমার পেছনেই ছিল। মৈত্রমশাই তাকে দেখেই বললেন, ওকে, সুনির্মল নাকি? কি হলো, তুমি এতদিন আসুনি কেন হে? তোমার কপালে কি হলো? সুনির্মল এ কথার কোনো উত্তর দিলে না, মাথা নিচু করে চুপ হয়ে রইল। উত্তরটা তার হয়ে আমিই দিলাম। বললাম, আপনাদের শশীভূষণ আর বাহাদুরজি ওকে মেরেছে, সেই দেখাতেই আমি ওকে নিয়ে এসেছি আপনার কাছে। ও আসতে চাইছিল না। মৈত্রমশাই বললেন, মেরেছে? শশীভূষণবাবু আর বাহাদুরজি মেরেছে? কিন্তু তারা হঠাৎ সুনির্মলকে মারতে গেল কেন? আমি সব ঘটনাটা খুলে বললাম। মৈত্রমশাই চুপ করে সমস্তটা শুনলেন। তারপর বললেন, তা এই ব্যাপারে আমি কি করতে পারি? বললাম, আপনি সব করতে পারেন। আপনি শশীভূষণ আর বাহাদুরজিকে বলতে পারেন। মৈত্রমশাই বললেন, তা আমি বলতে পারি, কিন্তু সুনির্মলই বা ওদের সঙ্গে লাগতে যায় কেন? ওর কিসের মাথা ব্যথা? বললাম, দেখুন, উষারই দোষ। উষাই বা ওদের কিছু বলে না কেন? আর ঠিক সেই সময় এসে উষা মৈত্র ঘরে ঢুকল। ঢুকে আমাদের দেখে প্রথমটায় অবাক হয়ে গেল। তারপর একটু সামনে নিয়ে বললে, দাদা আপনি? তারপর সুনির্মলের দিকে ফিরে বলল, কি হলো, তোমার মুখ এত ফুলে গেছে? ওষুধ টষুধ লাগিয়েছিলে? সুনির্মল কিছু জবাব দিল না সে কথার। বললাম, তুমি কি বলো তো উষা, তোমার সামনে সুনির্মলকে দুজনে মিলে মারলে আর তুমি কিছু বলতে পারলে না? দেখো তো কিরকম করে মেরেছে একে, দেখো। উষা বললে, কিন্তু শশীদারও তো মান অপমান জ্ঞান আছে। সকলের সামনে সুনির্মলদা ওকে অমন করে বলতে গেলই বা কেন? সুনির্মল এতক্ষণে কথা বললে, তুমি পুরিয়ার আগে পঞ্চম দিচ্ছিলে না? পুরিয়াতে কখনো পঞ্চম লাগে? আমি তোমাকে কি শিখিয়েছিলাম? উষা বললে, আমি কখন পঞ্চম লাগালাম? শশীদা আমাকে যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবেই তো গিয়েছি, আমার কি দোষ? তা আমি যেমনভাবে শিখিয়েছি তেমনভাবে গাও না কেন? বারে, শশীদা যে রামকিষেন ঘরানার লোক। তা আমি তোমাকে এতদিন ভুল শিখিয়েছি বলতে চাও? না, তা তো আমি বলিনি। তাহলে তুমি ওদের কথাই শুনবে, আমার কথা শুনবে না? মৈত্রমশাই এতক্ষণে কথার মধ্যে কথা বললেন, তোমাকেও একটা কথা বলি বাপু সুনির্মল, কিছু মনে করো না। শশীভূষণবাবুরা এখন উষাকে ঘন ঘন রেডিওতে গাইবার ব্যবস্থা করে দিয়েছেন। চারদিক থেকে এখন ওর একটু ডাকটাক আসছে। রেডিওতে আগে 15 টাকা পেত, এখন পাচ্ছে 35 টাকা। সব তো শশীভূষণবাবুই করে দিয়েছেন। এই তুমি এতদিন ধরে রেডিও অফিসে ঘোরাফেরা করছো, তুমি তো কিছুই করতে পারো না এতদিন। আর এখন যখন উষার নামধাম হয়েছে, অমনি তুমি এসে বাগড়া দিচ্ছ। তোমার তো বাবা একটু বোঝা উচিত। উষার যাতে ভালো হয় সেটি তো তোমার দেখা উচিত। সুনির্মল বললে, আমি উষার ভালো চাই না? আপনি সব কি বলছেন? তা ভালো চাইলে এই ঝগড়া মারামারিটা হচ্ছে কেন? আমি তো ঝগড়া করতে যাইনি, ঝগড়া তো ওরাই করল। উষা এতক্ষণে বললে, কে বললে? ঝগড়া তো তুমি প্রথমে করলে সুনির্মলদা। ওরা তো কিছুই বলেনি, ওরা তো আমার পাশে বসে তানপুর আর তবলা বাজাচ্ছিল এক মনে। মৈত্রমশাই কিছু বুঝতে পারছিলেন না কি করবেন। আমি বললাম, আপনি নিজে বলুন মৈত্রমশাই, আপনি কি চান? মৈত্রমশাই বললেন, আমি কি চাই মানে? বললাম, আপনি জানেন কি না জানি না, কিন্তু আমার বলা কর্তব্য বলেই বলছি। এ ব্যাপার যেমনভাবে গড়াচ্ছে
তাতে আপনার হাতেই ব্যাপারটা তুলে নেওয়া উচিত। বেশি দেরি করলে ব্যাপারটা আরো সঙ্গীন হয়ে উঠতে পারে। কি সঙ্গীন হবে? চারিদিকে যেরকম বদনাম শুরু হয়েছে উষার, তাতে আর দেরি করলে ফল খারাপ হবে বলে মনে হচ্ছে আমার। মৈত্রমশাই বললেন, আমার মেয়ের বদনাম দিচ্ছে? কিন্তু কই, আমি শুনিনি তো। আপনি শোনেননি, কিন্তু আমি শুনেছি। আমি সেদিন ওই গানের আসরে হাজির ছিলাম। আশেপাশের লোকজন যেসব মন্তব্য করছিল তাতে তাই প্রমাণ হয়। কি মন্তব্য করছিল? সেসব আপনি নাইবা শুনলেন। একদিন আপনি আমার বাড়িতে এসে নিজে আপনার মেয়ের গান শোনার অনুরোধ করেছিলেন, সেই জন্যই বলছি। এতক্ষণ উষা চুপ করে ছিল। এবার কথার মাঝখানে বলে উঠল, কি বদনাম দিচ্ছে বলুন আপনি, আমি তা শুনতে চাই। তোমার সেসব না শোনাই উচিত। কেন না শোনা উচিত? আমি শুনতে চাই আমার সম্বন্ধে লোকে কি বলছে। কিন্তু সে কথা কি তোমার শুনতে ভালো লাগবে? তাহলে সবাই আমার নিন্দে করছে বলুন। বললাম, নিন্দে বলেই তোমাকে বলতে পারছি না। কিন্তু কিসের নিন্দে? আমি কি করেছি তাদের? তা জানি না, কিন্তু যেটুকু শুনেছি তাতে আমার মনেও কিছু কষ্ট হয়েছে। আমি কষ্ট পেয়েছি বলেই তোমাকে তা বলে কষ্ট দিতে চাই না। তোমার বাবাকে আমি আড়ালে সব বলবো। বলে মৈত্রমশাইকে লক্ষ্য করে বললাম, চলুন পাশের ঘরে, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। এমন সময় হঠাৎ ঘরে ঢুকল শশীভূষণ আর বাহাদুরজি। আমাকে দেখে তারা একটু অবাক হয়ে গিয়েছিল প্রথমে, তারপর সুনির্মলকে ওই অবস্থায় দেখে আরও অবাক হয়ে গেল। শশীভূষণ বললে, কি হলো দত্তবাবু, আপনি? আমি বললাম, আমার সঙ্গে মৈত্রমশাইয়ের জানাশোনা আছে তা তুমি জানতে না? তা তো জানতাম, কিন্তু এতদিন তো দেখিনি। এতদিন দরকার হয়নি, তাই আসিনি। আমাদের সম্বন্ধে কিছু কথা হচ্ছিল নাকি? হ্যাঁ। তাহলে আমরা আসতে বাধা পড়ল বোধ হয়। না, আমরা অন্য ঘরে গিয়ে কথা বলছি, তোমরা বসো। শশীভূষণ বললে, তাহলে সেদিনকার সেই গানের আসরের কাণ্ড নিয়েই কথা বলছেন বোধ হয়। কিন্তু এঁকেই জিজ্ঞেস করুন না, দোষ আমাদের না এর? সুনির্মল হঠাৎ কথা বলে উঠল, বলল, তবু বলছেন আমার দোষ? আপনারা পুরিয়ার আগে পঞ্চম লাগাচ্ছেন, তবু বলবেন? জানেন না যে পুরিয়াতে পঞ্চম বর্জিত? শশীভূষণ বললে, আপনি নিজে শুনেছেন পঞ্চম লাগিয়েছি উষা? আমি নিজে না শুনে বলছি কি? আপনারা তো বরাবরই ভুল শেখাচ্ছেন উষাকে। আমি এতদিন ধরে যা কিছু শিখিয়েছি সব উল্টে দিয়েছেন, তাতে আমার কষ্ট হয় না? আমার নিজের হাতে গড়া ছাত্রীকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। শশীভূষণ রেগে গেল, বললে, আপনি গানের কি বোঝেন? আপনি কার কাছে রাগরাগিনী শিখেছেন? কোন ঘরানা? সুনির্মল বললে, আমার গুরু ওস্তাদ বাদশা খাঁ। বলতে চান বাদশা খাঁ গান বাজনা ভুল শেখান? রেখে দিন আপনার বাদশা খাঁ। ওস্তাদ নাসির উদ্দিন খাঁ আমার ওস্তাদ জি, তার চেয়ে তো বাদশা খাঁ বড় নয়। উষা শশীভূষণের দিকে এগিয়ে গিয়ে বললে, থামুন শশীদা, বাড়ির ভেতর এসব কেলেঙ্কারি করবেন না। তা আমি কেলেঙ্কারি করছি না, তোমারই উনি করছেন, সুনির্মল বাবু। সুনির্মল আর পারলে না, মৈত্রমশাইয়ের দিকে চেয়ে বললে, আপনার বাড়ির ভেতরে ঢুকে এরা আমাকে অপমান করবে? এদের এতদূর সাহস? আমি ধমক দিলাম সুনির্মলকে, বললাম, তুমি থামো তো সুনির্মল, তুমি কোনো কথা বলো না। কিন্তু দাদা, আমি তো কোনো কথা বলিনি প্রথমে, ওরাই তো আমার সঙ্গে বলছে, ওরাই তো আমার ওস্তাদজির নামে বদনাম দিচ্ছে। শশীভূষণ বললে, তা নাসিরুদ্দিন খাঁ সাহেব যে বাচ্চা খাচ্ছে বড় উস্তাদ, এ তো সবাই জানে। রাখুন, বাদশা খাঁর বাঁ পায়ের কোড়ে আঙুলের যোগ্য নয় নাসিরুদ্দিন খাঁ। বলতেই শশীভূষণ আর বাহাদুরজি সুনির্মলের দিকে এগিয়ে এলো। উষা তাড়াতাড়ি দুজনকে সামলে নিয়ে বললে, এ কি শশীদা, তোমরা কি মারামারি করবে নাকি? আমিও সুনির্মলকে ধমকালাম, বললাম, ওরা যা ইচ্ছে বলুক, তুমি চুপ করে থাকতে পারো না? সুনির্মল চুপ করে রইল আমার কথা শুনে। আমি মৈত্রমশাইকে নিয়ে পাশের ঘরে গেলাম। ঘরের ভেতরে গিয়ে মৈত্রমশাইকে বললাম, আপনি এর একটা বিহিত করুন মৈত্রমশাই।
যা কাণ্ড ঘটেছে তাতে কিন্তু শেষকালে আপনার উষার বিয়ের সময় গণ্ডগোল বাঁধবে। বিয়ে তো একদিন দিতেই হবে উষার। মৈত্রমশাই বললেন, দাঁড়ান, আমি একবার আমার গৃহিণীকে ডেকে নিয়ে আসি মশাই। মৈত্রগিন্নি বোধহয় পাশের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে সমস্তই শুনছিলেন। তিনি আসতেই আমি প্রণাম করলাম, বললাম, আমি উষার বিয়ের কথা বলছিলাম মৈত্রমশাইকে। মৈত্রগিন্নি বললেন, উষার পাত্র তো ঠিক করেই আছে, তারা তো উষাকে দেখে পছন্দ করে গেছেন। পাত্রটি অফিসের একটা পরীক্ষা দিতে দেরাদুনে গেছে, 6 মাস পরে পরীক্ষায় পাশ করলেই এখানে গেজেটেড অফিসার হয়ে যাবে, তখন বিয়ে করবে সে। বললাম, সে তো খুবই সুসংবাদ, কিন্তু এই 6টা মাসের মধ্যে যদি গোলমাল কিছু হয়ে যায় তখন কি করবেন? কি গোলমাল হবে? গোলমাল তো হবেই, এখনই হচ্ছে। আমি সেদিন হঠাৎ ঢুকে পড়েছিলাম ওই গানের মজলিসে, গিয়ে আশেপাশের লোকেদের মুখে যেসব মন্তব্য শুনলাম তাতে তো ভয় লেগে গেল আমার। সেসব বড় কুৎসিত মন্তব্য। কী মন্তব্য তা আমি বলতে চাই না আপনাদের। মৈত্রগিন্নি বললেন, তা সে তো সমস্ত সুনির্মলের জন্যে। ওই তো চারদিকে উষার নামে যাতা বলে বেড়াচ্ছে। সেই জন্যই তো আর এ বাড়িতে ঢুকতে বারণ করে দিয়েছি। বললাম, সুনির্মলকে তাহলে আপনারা চিনতেই পারেননি? মৈত্রমশাই বললেন, তাহলে সুনির্মল উষার নামে চারদিকে এত নিন্দে করে বেড়াচ্ছে কেন? ওর মতো ছেলের কি এটা উচিত হচ্ছে? আমি তখন সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম। তিনি সমস্ত শুনলেন মন দিয়ে। শেষে বললেন, তাহলে এর মীমাংসা কিসে হবে? বললাম, এক কাজ করুন, আপনারা শঙ্করলালের নাম শুনেছেন? সেও গান টান খুব বোঝে, ভদ্রবংশের ছেলে। সে যদি মীমাংসা করে দেয় তাহলে কি আপনার কিছু আপত্তি আছে? সে বলুক শশীভূষণ ভুল না সুনির্মল ভুল। তার কথা যদি দুজনে মেনে নেয় তাহলে তো সব গোলমাল মিটে গেল। মৈত্রমশাই বললেন, তার মীমাংসা কি ওরা মেনে নেবে? সেটা ওরাই বলুক না, ওদের উপরই ছেড়ে দিন। তা সেই ব্যবস্থাই হল। বাইরে এসে সবাইকে কথাটা বললেন মৈত্রমশাই, আমিও বললাম। সুনির্মল রাজি হল, শশীভূষণ বাহাদুরজি সবাই রাজি হল। শঙ্করলালকে সবাই সমীহ করে। শঙ্করলাল রেডিও অফিসে সুর দেয়, মানুষটি ভালো, কোনো সাতে পাঁচে থাকে না, বসে শুধু সুর লাগায়। সুর পাগলা মানুষ বলে সবাই তাকে ভালোবাসে। সে যদি বলে শশীভূষণরা উষাকে ভুল শিখিয়েছে, তাহলে সেই রায় মেনে নিতে হবে। শশীভূষণ বললে, ঠিক আছে, আপনি যা বলছেন দত্তবাবু তাতেই রাজি। সুনির্মল বললে, আমিও রাজি, বাদশা খাঁ সাহেবের কাছে নাড়া বেঁধেছি। উষা কিছু বললে না, তবে তার মুখ দেখে মনে হলো সেও রাজি। আর তাছাড়া মাত্র 6 মাসের তো ব্যাপার, 6 মাস পরে তো বিয়েই হয়ে যাচ্ছে উষার। তা সেই দিনই গেলাম শঙ্করলালের বাড়িতে। ছেলেটা দিনরাত গান বাজনা নিয়েই থাকে, ব্যাচেলার মানুষ, সারা ঘরখানা বই আর বাজনার যন্ত্রে ভর্তি। আমার প্রস্তাব শুনে শঙ্করলাল বললে, আমাকে আবার ওর মধ্যে জড়াচ্ছেন কেন দাদা? তোমাকে জড়াচ্ছি না, তুমি শুধু শুনবে, শুনে বলবে ভুল সুর হয়েছে না ঠিক সুর। যদি ভুল হয় তো শশীভূষণরা উষাদের বাড়ির ত্রিসীমানায় আর ঢুকবে না কথা দিয়েছে, তখন ওরা আবার সুনির্মলকে ঢুকতে দেবে। তুমি যা রায় দেবে দুপক্ষই তা মেনে নেবে। শঙ্করলাল কাশ্মীরি বামুন, বাপ মা ভাই বোন কেউ নেই, আছে শুধু তার সুর। বললে, আমার যে এখন অনেকগুলো কাজ হাতে রয়েছে দাদা, এতে আর কতটুকু সময় লাগবে তোমার? শঙ্করলাল বলে, কি যে বলেন, এ কি একদিনের কাজ? একদিন শুনলে কি বুঝতে পারবো কিছু? অনেকবার শুনলে তবে মালুম হবে। বেশ তো, তোমার যতদিন সুবিধা হয় শুনবে। শঙ্করলালকে কিছুতেই রাজি করানো যায় না। অনেক টালবাহানা করে শেষে রাজি করালাম। শেষে বললে, ঠিক আছে আমি যাব, কিন্তু একটা কথা। কি কথা? যখন আমি গান শুনব তখন সেখানে শশীভূষণও থাকতে পারবে না, সুনির্মলও থাকতে পারবে না। আমি কারোর সামনে থেকে গান শুনব না। তাতে মৈত্রমশাইয়ের কোনো আপত্তি ছিল না। সুনির্মল এসে আমাকে জিজ্ঞেস করলে, কি হলো দাদা, শঙ্করলাল রাজি হয়েছেন? বললাম, হয়েছে, অনেক বলবার পর রাজি করিয়েছি।
কিন্তু শঙ্করলাল যখন বিচার করবে তোমরা কেউ সেখানে থাকতে পারবে না। তারপর সেই শঙ্করলালকে নিয়ে গেলাম মৈত্রমশাইয়ের বাড়ি। বেশ খাতির করে বসালেন মৈত্রমশাই। আর খাতির করে বসাবার মতো লোকই বটে শঙ্করলাল। শঙ্করলাল বিনয় করে বললে, দেখুন, আমাকে দিয়ে কেন এই অপ্রিয় কাজটা করাচ্ছেন? আমি মাঝখান থেকে অপ্রিয় হব দুপক্ষেরই। দুজনের মধ্যে একজনের বিপক্ষে তো আমাকে বলতেই হবে। মৈত্রমশাই বললেন, এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে, নইলে আমরা তো আর গানের কিছু বুঝি না। শশীভূষণ ছিল সেখানে। শঙ্করলালকে সেও খুব শ্রদ্ধা করত, আমি জানতাম। সে বললে, আপনি যা বলবেন আমি অন্তত তাই মেনে নেব। সুনির্মলও ছিল সেখানে। সেও বললে, আমিও মেনে নেব শঙ্করলালজি। আমি যদি কিছু ভুল শিখিয়ে থাকি তো সে আমার দোষ নয়। আমাকে আমার গুরুজি বাদশা খাঁ সাহেব যা শিখিয়েছেন তাই শিখেছি। শশীভূষণ বললে, ওস্তাদ নাসির উদ্দিন খাঁ সাহেব আমার গুরু, তিনি যদি ভুল শিখে থাকেন তো আমিও নাচার। সেদিন সকলেরই মন খুব খুশি। মৈত্রমশাইয়ের বাড়িতে সেদিন সবাই মিলে চা সিঙাড়া জলযোগ করলাম। সবাইকে বেশ খুশি খুশি দেখালো। উষা হঠাৎ শঙ্করলালকে জিজ্ঞেস করলে, আচ্ছা শঙ্করলালজি, পুরিয়াতে শুদ্ধ নিখাদ লাগে না কোমল নিখাদ লাগে? শঙ্করলাল বললে, দেখো, একটা কথা তোমাকে বলে দেয়া ভালো, সঙ্গীত তো বিজ্ঞান নয়, আর্ট। আর্টেরও একটা লাইন আছে বটে, কিন্তু বিজ্ঞানের মতো সেটা অতটা রিজিড নয়। এইসব জিনিস তোমার গান না শুনে বলা যাবে না। সুনির্মল আড়ষ্ট হয়ে উঠল, বললে, সুরের তাহলে আইন কানুন নেই বলতে চান? আইন কানুন নেই কে বলেছে? আইন আছে বই কি, সেই আইনটা নিয়েই তো যত কিছু ঝগড়া। কিন্তু বলে শঙ্করলাল চায়ে চুমুক দিয়ে বললে, কিন্তু কথাটা হচ্ছে সেই আইন কাদের জন্যে? সুনির্মল বললে, সকলের জন্যে। না। আমি বললাম, এইসব তর্ক এখন থাক না শঙ্করলাল, আগে তুমি উষার গানটা শোনো। হ্যাঁ, সেই জন্যই তো আমি এসব কথা এখন তুলতে চাইনি। আমি আগে গান শুনব, তারপর আমার জাজমেন্ট দেব। এখন আমি কারো কথাই শুনব না। জিজ্ঞেস করলাম, তাহলে কবে থেকে তুমি উষার গান শুনতে আরম্ভ করবে? শঙ্করলাল মনে মনে খানিকটা হিসেব করে বলল, আসছে মাসের 7 তারিখে আমি একটু হালকা হচ্ছি, তারপর থেকে আমি 7 দিন পরপর শুনব। শশীভূষণ বললে, ঠিক আছে। মৈত্রমশায় বললে, তাই ঠিক রইল। আপনি আসবেন, এসে আমার চাকর থাকুক বা আমি থাকি, দরজা খুলে দেব। সুনির্মল বললে, কিন্তু এই 15 দিন, এই 15 দিন কি হবে? শঙ্করলাল বললে, এই 15 দিন আপনাদের রেওয়াজ গান বাজনা বন্ধ রাখতে কিছু আপত্তি আছে? মৈত্রমশাই বললে, না না, আপত্তি কিসের? উষা না হয় এই 15 দিন গাইবে না। শঙ্করলাল বললে, না গাওয়াই উচিত। মৈত্রমশাই বললেন, তা বেশ, গাইবে না। 15 দিন না গাইলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তাই ঠিক রইল। সেদিন ওই পর্যন্তই হয়ে গেল। আমরা যে যার বাড়ি চলে এলাম। গুরুদত্ত শুনে হাসতে লাগলো, বলে, তাই নাকি? এইসব কাজ করেছে শঙ্করলাল? আমি এতদিন ধরে শঙ্করলালকে দিয়ে মিউজিক করাচ্ছি, এইসব ব্যাপার তো জানতাম না। তারপর বললাম, আপনি জানতেন যে শঙ্করলাল একদিন রেডিওতে চাকরি করেছিল? হ্যাঁ, তা আমাকে বলেছে, কিন্তু এই গল্প বলেনি। বললাম, এই গল্প বলবার নয় বলেই বলেনি। কেন বলবার নয় কেন? সে এক অদ্ভুত কাণ্ড। আর আমি তো নিজের চোখে শঙ্করলালকে আগে দেখিনি, প্রভাংশু দত্তর কাছে শুনেছিলাম। তো প্রভাংশু দত্ত আমাকে বলেছিল, আপনি তো বোম্বে যাচ্ছেন, ওখানে গেলে শঙ্করলালের সঙ্গে দেখা করবেন। শঙ্করলাল আমার খুব চেনা লোক, আমার নাম করবেন তার কাছে। কিন্তু অদ্ভুত কাণ্ডটা কি করল শঙ্করলাল? বললাম, শঙ্করলাল নিজে পাঞ্জাবি হলে কি হবে, শঙ্করলালের বউ বাঙালি, এটা জানেন আপনি? গুরুদত্ত বললে, হ্যাঁ তা জানি, ওর বউকে তো কত দেখেছি, আমার বাড়িতে এসে কতবার ডিনার খেয়ে গেছে। বললাম, তার নামই তো উষা মৈত্র। তাই নাকি? গুরুদত্ত হাসতে হাসতে আকাশ থেকে পড়ল যেন, বললে,
তা তো জানতাম না। হ্যাঁ, ওই তো, ওই শঙ্করলাল রোজ উষার গান শুনতো একটা ঘরের দরজা বন্ধ করে। কাউকে ঢুকতে দিত না সেই ঘরে। সে বিচার করে দেখত উষা ভুল শিখেছে না ঠিক শিখেছে। ঠিক সন্ধ্যে 7টার সময় আসতো শঙ্করলাল, আর রাত 9টার সময় চলে যেত। মৈত্রমশাই জিজ্ঞেস করতেন, কি বুঝছেন শঙ্করলালজি? শঙ্করলাল বলতো, শুনছি গান, তবে আরও কিছুদিন সময় লাগবে। এমনি করে মাসখানেক পরে হঠাৎ একদিন আর উষাকে পাওয়া গেল না। শঙ্করলালও তার চাকরি ছেড়ে দিয়ে যে কোথায় উধাও হয়ে গেল টের পেল না কেউ। আর ঠিক তারপরেই বোম্বের এই সিনেমা ওয়ার্ল্ডে একদিন শঙ্করলালের খুব নাম হয়ে গেল। লাখ লাখ টাকা উপায় করতে লাগলো, গাড়ি বাড়ি সব হলো। প্রথম দিকে মৈত্রমশাই আর মৈত্রগিন্নি খুব চটে গিয়েছিলেন। জামাইয়ের নামে তো মামলা করবার কথাও বলেছিলেন, কিন্তু এখন তো জামাইয়ের বাড়িতে এসেই দুজনে উঠেছেন। আর সেই সুনির্মল আর শশীভূষণ, তারা কোথায়? বললাম, তারা এখনও দিল্লিতেই আছেন। সুনির্মল এখনও দিল্লি সেক্রেটারিয়েটে বি গ্রেড ক্লার্ক, আর বাহাদুরজি এখনও দিল্লি রেডিও স্টেশনে তবলা বাজায়, আর শশীভূষণ সেতার। গুরুদত্ত বললে, কিন্তু শঙ্করলালের বউ তো আর গান টান গায় না। তার আর গান গিয়ে কী হবে? গান গিয়ে যা হতো তার চেয়ে তো অনেক বেশিই হয়েছে। সেই দেরাদুন থেকে পাশ করা গেজেটেড অফিসারের সঙ্গে বিয়ে হলেই এমন কি হতো? এত সুখ তো পেত না। এখন লন্ডন যাচ্ছে, প্যারিস যাচ্ছে, টোকিও যাচ্ছে, বার্লিন যাচ্ছে। ফিল্ম ফেস্টিভ্যালের কল্যাণে এ যুগে আপনারাই তো এখন ভিআইপি। ততক্ষণে গাড়িটা গুরুদত্তের পালি হিলের বাড়ির কাছে এসে গিয়েছে। তাই তো বলছিলাম, আমরা কি সবাই অভিনেতা? এই আমরা যারা এই সংসারে বাস করছি, এক এক সময় ভাবি আমরা তো সবসময় অভিনয় করেই চলেছি। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের স্বরূপ প্রকাশ করেছি কতটুকু? কতটুকু বা নিজেকে জেনেছি আর পরকেই বা জানিয়েছি? পরের সামনেও আমরা অভিনয় করি, নিজের সামনেও। আজ আমাদের জীবনে ঘর আর পর একাকার হয়ে গিয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা দ্বিতীয়া। আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।